বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সুধা তেজকে বলে, ঠিক আছে, আপনার যখন আমাকে একটু বিশ্বাস হয় না তো মেরে ফেলুন। আমিও আর অগ্নি পরীক্ষা দিতে চাই না, মেরে ফেলুন আমাকে। এই বলে সুধা তেজকে জোর করতে থাকে তাকে মেরে ফেলতে। তেজ বলে, আরে আরে আপনি করছেনটা কি? এরপরে তেজ কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নেয়। তেজ সুধাকে বলে, আমিও হয়তো অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু মানুষ খুন করার মতন অন্যায় আমি কখনো করিনি, আর কখনো করবও না। শুধুমাত্র মানবিকতার খাতিরে আমি আপনাকে ছেড়ে দিলাম। তবে একটা কথা মনে রাখবেন, আমার পরিবারকে ঠকানোর কথা ভুলেও ভাববেন না। যদি আমার পরিবারকে ঠকাতে চান তাহলে রক্ত ঝরবেই, সেটা আপনার না হলেও আমার। এই বলে তেজ ছুরি নিয়ে নিজেরই গলার কাছে ধরে। সুধা বলে, তেজ কি করছো? তেজ প্লিজ এমনটা করো না। তখনই সেখানে আসে তরি। তরি আসতেই তেজ সুধা নিজেদের সামলে নেয়। তরি বলে, মাম্মাম বাবা, তোমরা এখানে ছুরি কাচি নিয়ে কি করছিলে? সুধা বলে, তরি আমরা খেলছিলাম। তরি বলে, তুমি তো বলো মাম্মাম ছুরি কাচি নিয়ে খেলতে নেই। তেজ বলে, আমরা এখানে চোর পুলিশ খেলছিলাম তরি। তোমার মাম্মাম চোর হয়েছে আর আমি পুলিশ। তরি বলে, ও আচ্ছা, মাম্মাম বুঝি ধরা পড়ে গেছে। বাবা আমিও তোমাদের সাথে খেলবো। সুধা বলে, না তরি, এখন তুমি ঘুমাবে। তরি বলে, মাম্মাম তুমি আমার সাথে চিটিং করেছো, তোমরা দুজনেই আমার সাথে চিটিং করেছো। তোমরা আগে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে, আর এখন আমাকে ঘরে একলা রেখে তোমরা এখানে চোর পুলিশ খেলছিলে। সুধা বলে, ঠিক আছে তরি, এরপর আমরা আর তোমার সাথে চিটিং করব না, তোমাকে নিয়েই খেলবো, এখন চলো। এই বলে সুধা তরির হাত ধরে তরিকে ওখান থেকে নিয়ে যায়। আর তেজের নিজের ওপরে নিজের প্রচণ্ড রাগ হতে থাকে। তেজ মনে মনে বলে, কেন হচ্ছে আমার সাথে এমনটা? যে আমার পরিবারকে ঠকাতে চাইছে, আমার পরিবারের ক্ষতি করতে চাইছে, আমি কেন তাকে শাস্তি দিতে পারছি না, কেন? এরপর দেখানো হয় সুধা তরিকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। তখনই ঘরে আসে তেজ। তেজ এসে ড্রয়ার থেকে ড্রিঙ্কস বের করে। তখনই সুধা তেজকে বলে, আমি জানি আপনি হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, তবে বিশ্বাস করুন, আমি আপনার পরিবারের ক্ষতি চাই না, বরং আপনাকে আপনার পরিবারকে বাঁচাতে চাই। তেজ বলে, বাঁচাতে চান নাকি ফাঁসাতে চান? সুধা বলে, আমি আপনাদের পরিবারের ভালোই চাই, আপনারও ভালো চাই। এই বাড়ি যাতে সার্থক ইমন দখল করতে না পারে, আমি সেই চেষ্টাই করছি, আর সেজন্যই আমি ওদের সাথে হাত মিলিয়েছি। মিস্টার বসু মল্লিক, আমি শিওর পোলক কোনোভাবেই সার্থক ইমনের সন্তান নয়। তবে পোলক কে, ও কোথা থেকে এসেছে, কি ওর পরিচয়, এই সব কিছু জানতেই আমি ওদের সাথে হাত মিলিয়েছি। তেজ বলে, আপনি মিথ্যে কথা বলছেন, আর আপনার এইসব কথা আমি না বুঝতে পারছি না, কখন কি বলছেন আমার মাথায় ঢুকছে না, আমার সব কিছু কেমন যেন গোলমেলে লাগছে। সুধা বলে, আপনার সব কিছু এই কারণেই গোলমেলে লাগছে কারণ আপনি নিজের মাথা আর মনকে লড়িয়ে দিয়েছেন। নিজের মনের সাথে লড়াই বন্ধ করুন মিস্টার বসু মল্লিক। সমস্ত রাগ জেদ দূরে সরিয়ে দিন, আর তারপরে মন দিয়ে ভাবুন, তবেই আপনি সত্যিটা বুঝতে পারবেন। এ বলে সুধা আবারও তরির কাছে যায়। অন্যদিকে তেজ রাগে জ্বলতে থাকে। এরপর দেখানো হয় পরদিন ইমন আর সার্থক গাড়ি করে সে আশ্রমে যাচ্ছে। ইমন বলে, সার্থক, ওই রুক্মিণী কি বললো না বললো সেই জন্য আমরা কেন আবার সে আশ্রমে যাচ্ছি? সেখানে যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল? তখনই সার্থক বলে, তেজ যেভাবে উঠে পড়ে লেগেছে, ও আশ্রমে যাওয়ার আগে আমাদেরকে সব প্রমাণ মুছে ফেলতে হবে। রুক্মিণী কিন্তু একটা কথা ঠিকই বলেছে। ইমন বলে, সার্থক, তেজ আশ্রমের ঠিকানা কি করে জানবে? স্বপ্নে? সার্থক বলে, ও মাই ডিয়ার ইমন, তুমি স্বপ্ন থেকে বেরিয়ে এসো। ভুলে যাও না তেজের জামাইবাবু অত বড় একজন পুলিশ অফিসার। উনি যদি সোর্স লাগিয়ে দেন, ওনার খবর পেতে এক মুহূর্ত লাগবে না। ইমন বলে, তা তুমি ঠিকই বলেছ। সার্থক বলে, সেজন্যই তো আশ্রমে যাচ্ছি, পোলোর জীবনের সব অতীত মুছে ফেলবো। এদিকে দেখানো হয় তেজ আসে থানায় আশুতোষের সাথে দেখা করতে। আশুতোষ তার কাজে ব্যস্ত। তেজ বারবার করে তার পিছনে ঘুরতে থাকে। সত্যিই কি রুক্মিণী সুধা? তার কাছে কি প্রমাণ আছে সেটা জানতে চাই। আশুতোষ বলে, এখন আমি ব্যস্ত আছি, পরে এসো। তেজ বলে, আরে আমি আপনাকে কি বলছি শুনতে পাচ্ছেন না? আশুতোষ তখন একটা ফাইল বের করে, সেখানে তেজকে সেদিনের অ্যাক্সিডেন্টের রেকর্ড দেখায়। আশুতোষ তেজকে বলে, এই দেখো, সেই বাসের 4 নম্বর যাত্রী ছিল প্রীতম সিংহ রায়। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, এর থেকে আমরা ধরে নিতে পারি প্রীতম সিংহ রায় সেদিন দুর্ঘটনা থেকে সুধাকে বাঁচিয়েছিল। তার মানে রুক্মিণী যে কথাগুলো বলেছে সেগুলোই ঠিক। তেজ বলে, ও আচ্ছা, তার মানে সবটাই ধরে নিতে হবে, উপযুক্ত কোনো প্রমাণ নেই। আশুতোষ বলে, আসলে কি বলতো,
এখন তোমাকে যেই প্রমাণই দেই না কেন তুমি বুঝবে না, কারণ তোমার মন এখন বোঝার মতন অবস্থায় নেই। আগে নিজের মনকে বোঝাও, তারপরে প্রমাণ দেখতে এসো। এইসব কথা শুনেই তেজ বলে, দেখুন আমি নিজের চোখে দেখেছি ওই রুক্মিণী সার্থক ইমনের সাথে হাত মিলিয়েছে। ওই রুক্মিণী শুধুমাত্র আমাদের সম্পত্তি দখল করতে এখানে এসেছে। ও আমাদের প্রত্যেককে ঠকাবে আর আমরা ঠকে যাব। আশুতোষ বলে, তুমি তো অনেক আগেই ঠকেছ। ওই যে বলে না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পাই, তোমার হয়েছে সেই দশা। তুমি এখন যাও তো, আমাকে বিরক্ত করো না। তখনই আশুতোষের কাছে কল আসে। সুধা আশুতোষকে জানায়, আশুতোষ বাবু, আমি ইমন আর সার্থককে ফলো করে পঞ্চদ্বীপ আশ্রমে এসেছি। আমি এই আশ্রমের ব্যাপারে সব তথ্য জানতে চাই। আশুতোষ বলে, কি বলে পঞ্চদ্বীপ আশ্রম? ঠিক আছে, কোনো চিন্তা করো না, সবটা পেয়ে যাবে। এরপরে তেজ এসে আশুতোষকে বলে, আমি আপনাকে বলতে এসেছি ও রুক্মিণী ও সুধা নয়, আর এখন দেখছি আপনিও রুক্মিণীর সাথে হাত মিলিয়েছেন। আশুতোষ বলে, এই তুমি যাও তো, এখান থেকে যাও। তুমি গিয়ে রুক্মিণী সুধা কিনা সেই কেস নিয়ে ভাবো, আর এদিকে তোমাদের বাড়ির সব সম্পত্তি সার্থক ইমনের হয়ে যাক। তেজ বলে, আচ্ছা ওই রুক্মিণী মানে সুধা কোথায় গেছে? আশুতোষ বলে, বলা যাবে না, আর এটাই আমাদের রুলস। তেজ তখন মনে মনে ভাবে, আশুতোষ যে জায়গাটার নাম বলল নিশ্চয়ই সুধা সেখানেই গেছে। এদিকে দেখানো হয় সুধা আর ঝিনুক সার্থককে ফলো করতে করতে সেই আশ্রমে আসে। আশ্রমে ঢুকে সার্থক আবারও সেই ইনচার্জকে ডাকে। আশ্রমের ইনচার্জ সার্থক ইমনকে বলে, ম্যাম আপনারা কেমন আছেন? আর আপনারা হঠাৎ এখানে? পোলো কেমন আছে? ইমন বলে, পোলো ভালোই আছে। অত বড় বাড়িতে গেছে, অত বড় বাড়ি, গাড়ি, এসি আছে, দামি দামি খেলনা আছে, পোলো কি খারাপ থাকতে পারে? ইনচার্জ বলে, ম্যাম আপনারা এইভাবে কেন বলছেন? ও বাচ্চা, ও তো দামি জিনিসের অর্থই বোঝে না, ওর কাছে ভালোবাসাই সব কিছু। আর তাছাড়া পোলো কিন্তু লোভে পড়ে আপনাদের সাথে যায়নি, বাড়ির দামি গাড়ি এসির লোভেও যায়নি। ও গেছে ও মা বাবা পাবে বলে, তাদের স্নেহ ভালোবাসা পাবে বলে। সার্থক বলে, দেখুন আমরা ওকে খুব যত্নেই রেখেছি। আমরা যেটা করতে এসেছি, আমাদের পোলোর অতীতের ব্যাপারে সব ডিটেলস চাই। তখন ইনচার্জ বলে, না সেটা দেওয়া তো সম্ভব নয়, এটা আমাদের রুলস নেই। ইমন বলে, শুনুন সেদিন তো এক গাদা টাকা নিলেন, তখন তো রুলসের কথা ভাবেননি, আর এখন যখন কিছু কাগজ দেখাতে বলছি এখন রুলস দেখাচ্ছেন? ইনচার্জ বলে, আপনারা যাই বলুন না কেন, যত টাকাই ঘুষ দিন না কেন, আমি কিছুতেই আপনাদেরকে রেকর্ড দেখাবো না। সার্থক তখন একটা খামে নিজের চেক সই করে সেটা ভরিয়ে দেয়। সার্থক বলে, এখানে 1,00,000 টাকার চেক আছে। আমরা পোলার অতীতের ব্যাপারে জানতে চাই না, সে ব্যাপারে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। তবে হ্যাঁ, আপনি যদি আমাদের কথা শুনে এই রেকর্ডটা মুছে ফেলেন যে আমরা পোলোকে এই আশ্রম থেকেই দত্তক নিয়েছিলাম, তবে সেই জন্যই প্রতি বছর আপনি 1,00,000 টাকা পাবেন। কথাটা শুনে সেই মহিলা লোভে পড়ে যায়, সার্থকের ফাঁদে পা দেয়, চেক নিয়ে নেয়। এরপরে সার্থক ইমন ওখান থেকে চলে যায়। অন্যদিকে সুধা ঝিনুককে বলে, সার্থক ইমন যে ধরনের মানুষ, ওরা কখনোই আশ্রমে দান করতে এখানে আসবে না। তবে ওরা কেন এসেছিল? আমার মনে হচ্ছে এখানে এই পোলোর সূত্র লুকিয়ে আছে। তখনই সুধা দেখতে পায় একটি ছবি, যেটা কিনা সুধা এর আগেও দেখেছে। পোলো সেই ছবিটি এঁকেছিল, আর সেই একই ছবি আবার এই আশ্রমের দেয়ালে দেখতে পেল সুধা। সুধা ঝিনুককে সেই বিষয়টি জানায়। ঝিনুক বলে, কিন্তু দিদি তুই এই সব কিছু কী করে জানবি? সুধা বলে, এই সব কিছু জানতে হলে আমাকে আশ্রমের ভেতরে ঢুকতে হবে। ঝিনুক বলে, তুই দেখলি না সার্থক ইমন ওনার হাতে কি একটা দিয়ে গেলেন? আমার তো মনে হয় না উনি তোকে সব সত্যি বলবেন। সুধা বলে, সেই প্ল্যানও আমার ঠিক করা আছে, কি করে সত্যি বের করতে হয় সেটা আমি জানি। এরপর দেখানো হয় সুধা বৃদ্ধার ছদ্মবেশে সেই আশ্রমে আসে। সুধা বলে, আমি একটি 5-6 বছরের বাচ্চাকে দত্তক নিতে চাই। ইনচার্জ বলে, 5-6 বছর কেন? না মানে স্পেসিফিক কোনো বয়স কেন? সুধা বলে, সদ্যজাত বাচ্চাকে নিলে অনেক সমস্যা হয়, তো তাই একটু বড় বাচ্চাকে চাইছি, যাতে করে ওকে দেখাশোনা করতে ও লালন পালন করতে ভালো হয়। ইনচার্জ বলে, কিন্তু আপনি একলা কেন? আপনার হাজবেন্ড কোথায়? আমরা তো একলা কাউকে বাচ্চা দত্তক দিই না, আপনার হাজবেন্ডকে লাগবে। সুধা বলে, হাজবেন্ড তো আসেনি, আমি একলা এলে হবে না। ইনচার্জ বলে, না আপনি বরং আজ আসুন, অন্য আরেকদিন আসবেন আর হাজবেন্ডকে নিয়ে আসবেন। সুধা মনে মনে বলে, হাজবেন্ডকে এখন কোথায় পাবো? আর মিস্টার তেজ বসু মল্লিক উনি তো আমাকে বিশ্বাসই করেন না। তখনই সেখানে ছদ্মবেশে তেজ আসে। তেজও বৃদ্ধর ছদ্মবেশে আশ্রমের ইনচার্জকে বলে, এই তো আমি হাজবেন্ড। কিন্তু প্রবলেম হলো সুধা নিজের পদবী সান্যাল বলে, অন্যদিকে তেজ নিজের নাম বলে, তার পদবী বলে ঘোষ।
ইনচার্জের মনে খটকা লাগে, বলে দুইজনের পদবি দুটো কেন? তেজ বলে আমাদের চিন্তাভাবনা অনেক আধুনিক, বিয়ে হয়ে গেছে বলে যে ওর বাপের বাড়ির পদবি চেঞ্জ করতে হবে, আমার পদবি অ্যাড করতে হবে এমন কোনো বিষয় নেই। আর সেজন্য ও এখন ওর বিয়ের আগের পদবি আর আমি আমার নিজের পদবিই ব্যবহার করি। ইনচার্জ বলে ও আচ্ছা, কিন্তু আপনার বয়স কত আর আপনি কি করেন? তেজ বলে আমার বয়স এই ধরুন 60 এখনো হয়নি, 57 হবে। ইনচার্জ বলে এই 57 বছর বয়সে আপনি সন্তান দত্তক নিতে এসেছেন? তখনই তেজ বলে কেন, সন্তান দত্তক নেওয়ার কি কোনো বয়স লাগে নাকি? তেজ আশ্রমের ইনচার্জের সাথে তর্কও শুরু করে দেয়। সুধা মনে মনে ভাবে রে, এই মানুষটা বুঝি আমার সব প্ল্যান ভেস্তে দেবে। সুধা তেজকে বলে আপনি চলুন না, আজ চলুন, আমরা না হয় আরেকদিন এসে দত্তক নেব, আজ আমাদের কাজ আছে। তেজ বলে না, তুমি বাড়িতে গেলেই সবসময় বলো একটা বাচ্চা চাই বাচ্চা চাই, আজ যখন এখানে এসেছি বাচ্চা নিয়েই যাব। তেজ আর সুধার মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইনচার্জ বলে ঠিক আছে ঠিক আছে, আমি বাচ্চাদের নিয়ে আসছি, আপনার বরং পছন্দ করুন। আগামী পর্বে দেখানো হবে তেজ আর সুধা যখন বাচ্চাদের দেখছিল তখন আবারও সার্থক ব্যাক আসে। সার্থক বলে আমার মনে হয় আমি চেকটা ফেলে গেছি। এরপরেই সার্থক ছদ্মবেশী তেজ আর সুধাকে দেখে কিছু সন্দেহ করে। সার্থক ইমনকে বলে চলো এক্ষুনি এখান থেকে চলো। ইমন বলে সার্থক। তখনই সেখানে এসে দাঁড়ায় একটা ছোট্ট বাবু। সে এসে সার্থকের হাতে একটা ছবি দিয়ে বলে আঙ্কেল, এই ছবিটা প্লিজ পোলোকে দেবেন, আমি ওর জন্মদিনের জন্য এটা বানিয়েছি, ওকে গিফট করতে চাই। আর যেটা শুনে তেজ সুধা দুজনে ক্লু পেয়ে যায়। আগামী পর্বে নিশ্চয় এই বাচ্চাদের সাথে কথা বলেই তেজ সুধা অনেক কিছু জানতে পারবে পোলোর ব্যাপারে। কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।